Life Enjoy Official। মাত্র ১,০০০ টাকাতে কি সীতাকুণ্ড ভ্রমণ সম্ভব? সম্ভব হলেও কোথায় কোথায় যেতে পারবেন? ১,০০০ টাকাতে যাবেন নাকি খাবেন? প্রশ্ন অনেক, কিন্তু সমাধান সঠিকভাবে কজনই বা দেয়? বন্ধুরা, আসুন আজ যাচাই করে দেখি বাংলাদেশের সর্বোচ্চ নোটটি নিয়ে এত অল্প টাকাতে আসলেও কি ভ্রমণ সম্ভব। ভ্রমণ করতে কারই না ভালো লাগে, তবে এতে পিছু টেনে বসে টাকা এবং সময়। সময় সামহাও ম্যানেজ করা গেলেও বাজেটের বিষয়টা আমাদের বেশি ভোগায়, বিশেষ করে আমরা যারা স্বল্প খরচে অল্প ভেবে প্রাণ ভরে প্রকৃতি দেখতে চাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একেবারে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আসল তথ্য। ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণ করা, রাতে বা সকালে রওনা দিয়ে সারাদিন ঘুরে আবার রাতের বাসে ফিরে আসা, আসলে কি ১,০০০ টাকায় সম্ভব? সম্ভব হলে কিভাবে সম্ভব? আর যদি এতে নাও হয় তাহলে কত টাকা লাগে? কোন জায়গার পর কোন জায়গা ঘুরলে সময় আর টাকা দুটোই সাশ্রয়ী হবে? সবকিছু থাকবে এই ব্লগে। সীতাকুণ্ড এমন একটি জায়গা যেখানে পাহাড়, সমুদ্র, ঝর্ণা আর মিরসরাইয়ের লেক সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সময় আর টাকার জন্য যারা ঘোরাঘুরিতে অনাগ্রহ বোধ করছেন তাদের উৎসাহ দেওয়ার জন্য চট্টগ্রামের গর্ব এই সীতাকুণ্ড হতে পারে একটি পারফেক্ট ভ্রমণ স্থান। সীতাকুণ্ড চট্টগ্রাম জেলায় হলেও ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ২১৮ কিলোমিটার। ভ্রমণের জন্য অনেক স্পট থাকলেও যেহেতু আমাদের হাতে মাত্র একদিন, তাই এই সফরে বেছে নেওয়া হয়েছে তিনটি বেস্ট লোকেশনকে: চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী বিচ ও মহামায়া লেক, অর্থাৎ পাহাড়, সমুদ্র আর লেক। খরচের হিসাব করতে গেলে প্রথমে বুঝতে হবে আপনি কতজন মিলে যাচ্ছেন। এই ট্রিপের জন্য উপযুক্ত গ্রুপ সাইজ ৫, ১০ বা ১৫ জন। কারণ ছোটখাটো চলাচলের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় সিএনজি এবং অটোরিকশা, আর এই সিএনজি বা অটোতে সাধারণত ৫ জন করে লোক ধরে। তাই ৫, ১০ বা ১৫ জনের গ্রুপ হলে আপনার খরচ অনেক অংশে কমে যাবে। প্রথমেই কথা বলি ঢাকা থেকে সীতাকুণ্ড সবচেয়ে কম খরচের অপশন ট্রেন নিয়ে। শুনতে ভালো লাগলেও বাস্তবে এই অপশনটা ততটা সহজ না। মেল ট্রেনের ভাড়া ১৩০ টাকা, অনেকে ১২০ টাকার কথাও বলে, কিন্তু এই বাজেটে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা প্রায় অসম্ভব। প্রথম সমস্যা যাত্রা সমস্যা। এই জার্নিটা হয়ে যেতে পারে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা দীর্ঘ ভ্রমণ, যা অনেকের জন্য বেশ ক্লান্তিকর। শুধু যাওয়া না, ফেরার সময়টাও বড় একটা ধাক্কা হয়ে দাঁড়ায়। অনেক সময় ট্রেন ঠিকমতো স্টেশনেও থামে না, ফলে যাত্রা আরো ঝামেলাপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় সমস্যা বসার ব্যবস্থা। সিট পাওয়া অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে, আর দাঁড়িয়ে যাওয়া লাগলে পুরো ট্রিপই বিরক্তিকর হয়ে যায়। তৃতীয় সমস্যা টিকিট সংগ্রহ। বিশেষ করে পিক সিজনে ট্রেনের টিকিট পাওয়া বেশ কঠিন এবং ঝামেলাপূর্ণ। চতুর্থ সমস্যা আগাম পরিকল্পনা। প্রায় ৮ থেকে ১০ দিন আগে টিকিট কাটতে হয়, যা অনেকের জন্য ফ্লেক্সিবল না। পঞ্চম সমস্যা গ্রুপ ট্রাভেল। ধরুন ৫ জন একসাথে যাচ্ছেন, সবার টিকিট একসাথে পাওয়া যেন সোনার হরিণের মতো। এই সব ঝামেলা বিবেচনায় স্বল্প খরচ হলেও ট্রেন অপশনটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তবুও বলি, মেল ট্রেনটি সাধারণত কমলাপুর থেকে রাত 10:30টার দিকে ছেড়ে যায়। আর আপনি যদি ট্রেনেই যাতায়াত করতে চান তাহলে মোট খরচের বিস্তারিত তথ্য ভিডিওর শেষ অংশে উল্লেখ করা আছে। এবার আসি বাসে যাওয়ার কথায়। নর্মালি বাস ভাড়া বলা হয় প্রায় ৬৫০ টাকা, তবে এখানে একটা ছোট্ট ট্রিক আছে। যদি আপনি আগে থেকে টিকিট না কেটে সরাসরি সাইদাবাদ গিয়ে বাস কাউন্টার থেকে দরদাম করে শেষ মুহূর্তের টিকিট নিতে পারেন, তাহলে ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যেই টিকিট কনফার্ম করে ফেলতে পারবেন। যাচাই করব যেহেতু ১,০০০ টাকা দিয়ে, তাই মূল টাকা সেভ করার জায়গা হলো ঢাকা থেকে যাওয়া ও আসার খরচ। স্বাভাবিক যে গাড়িগুলোর কথা আমরা ভেবে থাকি, যেমন শ্যামলী, হানিফ, ইউনিক ইত্যাদি, এগুলোতে জনপ্রতি সীতাকুণ্ড পর্যন্ত ভাড়া পড়বে ৫০০ থেকে ৫৫০ টাকা। তবে খরচ কমানোর জন্য গাড়ি চয়েস করতে হবে সিডিএম। ঢাকার সাইদাবাদ থেকে সিডিএম এর গাড়ি ১৫ মিনিট পর পর সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় ২৪ ঘন্টায় এই গাড়ির সার্ভিস চালু থাকে। জনপ্রতি ভাড়া পড়বে ২৫০ থেকে ৩০০ টাকা। এখানে দর কষাকষির বিষয় কিন্তু থেকেই যায়। তবে ধরা যাক ৩০০ টাকাতে গাড়ির টিকিট করা হলো। এটি যেহেতু লোকাল গাড়ি, তাই সীতাকুণ্ড যেতে সময় লাগবে প্রায় ৬ থেকে ৬.৫ ঘন্টার মতো।
ধরা যাক রাত 10টার গাড়িতে রওনা হলাম, মাঝে কুমিল্লাতে বড় বিরতি নিবে প্রায় 20 মিনিটের। খরচের হিসাবটা যেহেতু আমাদের মুখ্য, তাই অবশ্যই রাতের খাবার বাসা থেকে খেয়ে বের হতে হবে, কেননা কুমিল্লার খাবার একটু এক্সপেন্সিভ। ভোর 6টা নাগাদ সীতাকুণ্ড পৌঁছে যাবে গাড়ি। বাস কন্ট্রাক্টরকে বলতে হবে সীতাকুণ্ড বাজারে যেন নামিয়ে দেয়। ভোরে সীতাকুণ্ড নামার পর প্রথম গন্তব্য হবে চন্দ্রনাথ পাহাড়। এই বাম থেকে সামনে গেলেই হচ্ছে বাজারটা, বাজার থেকে বামে ঢুকতে হয়, বামে ঢুকে ভিতরের দিকে গেলে হচ্ছে চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ পাহাড়, যেটাই বলি না কেন। বাস ভোরে যেখানে নামিয়ে দেবে তার থেকে সামান্য বামে হাঁটলে বাজার পাবেন। বাজারে পৌঁছে দেখা যাবে অনেক সিএনজি আর অটো দাঁড়িয়ে আছে। ভাড়া নিয়ে তেমন চিন্তা নাই, কেননা ওখানকার সিএনজি ও অটোর ভাড়া ফিক্সড করা, যদিও নতুন লোক বুঝে অনেকে বাড়তি ভাড়া চায়। বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের গোড়া পর্যন্ত অটো ভাড়া পড়বে জনপ্রতি 15 বা 20 টাকা, আর রিজার্ভ ভাড়া 100 টাকা। যেতে সময় লাগবে 25 মিনিটের মতো। পাহাড়ে ওঠার আগে হালকা কিছু খাবার সাথে রাখতে হবে আর পর্যাপ্ত পরিমাণ পানি। পাহাড়ের উপরেও খাবার ও পানি পাওয়া যাবে, তবে দাম একটু বেশিই পড়বে। পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট বা 310 মিটার উঁচুতে অবস্থিত। তাই সাথে ব্যাগ বা ভারী কিছু থাকলে তা রেখে যেতে পারবেন পাহাড়ের নিচে। কিভাবে তা একটু ক্লিয়ার হয়ে নিন। লাঠি আপনি বলতে গেলে আপনি একেবারে 40 টাকা দিয়ে কিনে ফেলছেন। এখন আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন, আর যদি ইউজ করার পর ব্যাক করেন ভালো, তাহলে 20 টাকা ব্যাক পাবেন। আচ্ছা, আর আমরা যেই আর হচ্ছে আমরা এখানে ব্যাগ হেলমেট এগুলো আলাদা আলাদা, এগুলো 20 টাকা করে জমা রাখি। আর যদি বাইক রাখেন ওইটা আলাদা, মানে বাইকের আমরা কোনো পার্কিং নিই না এখানে, মানে এটা মন্দিরের ফ্রি পার্কিং এর জায়গা, আমরা এমনি বাইক দেখাশোনা করি ফ্রিতে। আর ওই ব্যাগ হেলমেট যেগুলো রাখবেন এগুলো আমরা 20 টাকা করে চার্জ করি, মানে যতক্ষণে আসেন। হেলমেট ব্যাগ বলতে এটার আলাদা আলাদা? হ্যাঁ আলাদা, মানে হেলমেট রাখলে 20 টাকা আলাদা, ব্যাগ রাখলে 20 টাকা আলাদা। এখন আপনি যতক্ষণ আসেন, আমরা সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত থাকি, আপনি যতক্ষণ আসেন মানে পুরো দিনের 20 টাকা। হিসাবটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু আপনি ব্যাগের ভিতরে যা রাখেন, কিন্তু ব্যাগ বাদে আলাদা কিছু দিলে ওটার জন্য আলাদা দিতে হবে। এগুলো মূলত হচ্ছে ফাঁকা বাঁশ, এটা কিন্তু ভারী না, মানে দেখে মনে হচ্ছে যে বেতের লাঠি যেরকম মোটা সেরকম না। আপাতত একটা নিচ্ছি, আমরা অক্ষম জানি না, কিন্তু আপাতত একটা লাঠি নিচ্ছি। পাহাড়ের প্রধান গেট পার হয়ে কিছু দূর এগোনোর পর একটি ছোট ঝর্ণা পাবেন, যার দুপাশ দিয়ে দুটি রাস্তা পাবেন। একটি ডান পাশ দিয়ে উঠে গেছে, যেটি মূলত সিঁড়ির রাস্তা, আর বাম দিয়ে অন্যটি উঠে গেছে, যেটি মূলত মাটির রাস্তা। অবশ্যই বামের রাস্তাটি ওঠার সময় ব্যবহার করুন, কেননা সিঁড়ি থেকে মাটির রাস্তা ওঠার জন্য বেশি স্বস্তিদায়ক হবে। চন্দ্রনাথের চূড়ায় উঠতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো, যদিও সময়ের বিষয়টা নির্ভর করে ওঠার সক্ষমতা ও বিশ্রামের উপর। ঘন্টা দেড় ওঠার পর মানে প্রায় 850 ফুট উঁচুতে উঠলে প্রথমে একটি মন্দির দেখবেন, যেটি দেখে অনেকে ভেবে বসে এটি হয়তো চন্দ্রনাথ মন্দির, কিন্তু সেটি আসলে বিরূপাক্ষ মন্দির। এটা কিন্তু চন্দ্রনাথ মন্দির নয়, এটা হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। এটা হচ্ছে ঠিক চন্দ্রনাথ মন্দিরের আগে একটা মন্দির পড়ে, সেটা। তার থেকে বাকি দূরত্ব ওঠার পর চন্দ্রনাথের চূড়ায় স্পর্শ করবেন, যার সৌন্দর্য দেখে আপনাদের এই 2 ঘন্টার কষ্ট 1 নিমিষেই দূর হয়ে যাবে। কিছুটা সময় এখানে অতিবাহিত করে নামা শুরু করতে হবে সিঁড়ির পথ ধরে। উঁচু উঁচু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ঠিক তখনই বোঝা যাবে কেন সিঁড়ি দিয়ে না ওঠাই সঠিক সিদ্ধান্ত ছিল। যেহেতু নামতে হবে তাই খুব বেশি সময় লাগবে না, সব মিলে 40 মিনিটের মতো সময় লাগবে নামতে। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, যদি কেউ মনে করে থাকেন চন্দ্রনাথে ওঠার পর ট্রেক ছাড়া মানে পায়ে হেঁটে ওঠা ছাড়া আর কোনো উপায় নাই, তাদের জন্য একটি সুখবর দিতে চাই। চাইলে আপনি বা আপনারা চন্দ্রনাথে সিএনজি করেও প্রায় চূড়ার মাথা পর্যন্ত আসতে পারবেন। খরচ ও পুরো বিষয়টি সিএনজি ওয়ালার কাছ থেকেই শোনা যাক। সেখান থেকে যদি আপনি সহস্রধারা ঝর্ণা পর্যন্ত যান তাহলে পড়বে 500 টাকা ভাড়া। ওকে। আর যদি সুপ্তধারা পর্যন্ত যান তাহলে 700 টাকা। ওই নিচে নামার আগে হচ্ছে 2টা ঝর্ণা আছে, তাই বলছি? দুইটা ঝর্ণা, আপনি যেখানে ইচ্ছে ওখানে নামতে পারবেন। ওই মানে নিচ পর্যন্ত 800, এরপরে আমরা যে লোকেশন পর্যন্ত যাচ্ছি ওই হিসাবে 500 আর 700। যদি সহস্রধারা যাই তাহলে হচ্ছে সহস্রধারায় কত বলবেন? সহস্রধারায় 500 টাকা, 500। আর সুপ্তধারা গেলে সুপ্তধারায় 700 টাকা, আর নিচে গেলে আমরা 800 টাকা। 800 টাকা রাখি। এটাই ফিক্সড আপনাদের? আমাদের নির্ধারিত একটা ভাড়া, কাউন্টার থেকে যেটা এটা ভাড়া করে দিয়েছে ওইটি। আমরা এর চাইতে বেশি নিতে উঠতে হলে এখানে ওই পয়েন্ট কোনটা যেখান থেকে উঠতে পারবে, মানে উপরে আসার জন্য কেউ যদি
হেঁটে না এসে এভাবে আসতে চাই, এভাবে ইকো পার্কে, বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে, আচ্ছা ইকো পার্কে যেয়ে তারপরে উঠতে হবে, আপনারা এখানে এসে নামাই হ্যাঁ, দেবেন। ইকো পার্কে আপনার হাই রুট থেকেও উঠতে পারবেন, আচ্ছা ড্রাইভারকে বললে ওখান থেকে নিয়ে আসবে, বা ওখানে আমাদের সিরিয়ালে গাড়ি আছে, আমাদের দুইটা স্টপেজ আচ্ছা, এর ভিতরেও আছে। আপনার ইকো পার্কে হাই রুটে এখানে বসতে পারবে কয়জন? 5 জন, 5 জন। সব মিলে 5 জন। মানে জনপ্রতি মাত্র 320 টাকাতে ওঠা ও নামা দিয়ে আপনারা চন্দ্রনাথের চূড়া ও মন্দির দর্শন করতে পারবেন। চন্দ্রনাথের নিচে নামলে সেখানে অটো বা সিএনজি দেখতে পাবেন। অটোতে করে রওনা দিন সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। ভাড়া পড়বে ওই 100 টাকা রিজার্ভ, আর জনপ্রতি 15 বা 20 টাকা। বাজার থেকে সকালের নাস্তা করে ফেলুন, ধরা যাক নাস্তা খরচ 50 টাকা। ঝটপট নাস্তা শেষ করে রওনা হতে হবে গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। সিএনজি বা অটোতে ভাড়া পড়বে এক গাড়ি 150 টাকা, আর জনপ্রতি 30 টাকা। যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড় রিজার্ভ গেলে ওইখানে 100 টাকা নেয় উপরে। তারপরে সেদিকের থেকে এখানে গুলিয়াখালী রিক্সে আসলে 200 টাকা 250 টাকা নেয়। সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী এক গাড়ি 10 টাকা করে। 150 টাকা। জি। আর সরাসরি চন্দ্রনাথ থেকে আসলে 250 টাকা। গুলিয়াখালী বিচের আগে আপনাদের বেড়ি বাঁধে নামিয়ে দিবে সিএনজি বা অটো। সেখান থেকে সোজা হেঁটে গুলিয়াখালী বিচ পর্যন্ত যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তবে যদি জোয়ার থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা বোটে করেও বিচ পর্যন্ত যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা করে বোটে, সময় লাগবে 15 মিনিটের মতো। তবে সাগরে জোয়ার থাকলে কিন্তু আসল বিচ তলিয়ে যাবে, সেক্ষেত্রে দূর থেকেই সাগর দর্শন করতে হবে। চাইলে আপনারা ওই বোটে করেও ঘুরতে পারেন। বোটে আধা ঘন্টার মতো আপনাদের টিমের 5 জনকে ঘোরালে দিতে হবে 250 টাকা। বোটে লোক ধরে প্রায় 25 থেকে 30 জন। মাথায় রাখবেন তখন আপনাদের সাথে আরো দর্শনার্থীরাও উঠবে, আর জনপ্রতি বোট ভাড়া পড়বে 50 টাকা করে। যথাযথ সময় ব্যয় করে রওনা হন মহামায়া লেকের উদ্দেশ্যে। গুলিয়াখালী বিচ থেকে আপনাদের ফিরতে হবে সীতাকুণ্ড বাজারে। ভাড়া ওই 150 টাকা। সিএনজি থেকে নেমে মেইন রোডের উল্টা পাশে দাঁড়ান বাস বা লেগুনার জন্য। সীতাকুণ্ড থেকে ঠাকুরদিঘি মানে মহামায়া লেকের গেট পর্যন্ত বাস ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা, আর লেগুনাতে 30 বা 40 টাকা। যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। একটা বিষয় মাথায় রাখবেন আপনারা, মহামায়া কিন্তু সীতাকুণ্ড উপজেলাতে নয়, এটি মূলত মিরসরাই উপজেলা। সীতাকুণ্ড থেকে মহামায়ার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। বাসে উঠলে কন্ডাক্টরকে বলে রাখবেন আপনারা মহামায়ার গেটে নামতে চান। বাস বা লেগুনা থেকে নেমে রাস্তার উল্টা পাশে দেখতে পাবেন মহামায়ার বড় একটি গেট। রাস্তা পার হয়ে ওখান থেকে সিএনজি নিন। দূরত্ব যদিও বেশি নয়, মাত্র 1.25 কিলোমিটার। সিএনজিতে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা, যদিও ফুল সিএনজি ভাড়া পড়বে মাত্র 70 থেকে 80 টাকা। যেতে সময় লাগবে 10 মিনিটের মতো। মহামায়াতে প্রবেশের সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দুপুরের খাবার চাইলে আপনারা মহামায়া লেকের বাইরের ছোট হোটেলগুলোতে খেতে পারেন, চাইলে লেকের ভিতরের ক্যান্টিন থেকেও খেতে পারেন, আবার চাইলে সীতাকুণ্ড বাজার থেকে আসার আগেও দুপুরের খাবার সেরে ফেলতে পারেন। তবে তুলনামূলক দাম একটু বেশি পড়বে লেকের ভেতরের ক্যান্টিনে। তাই পরামর্শ লেকের ঠিক বাইরের ছোট হোটেলগুলোর যে কোনো একটিতে দুপুরের খাবার খেয়ে নিন। দুপুরের খাবারের জন্য ধরা যাক খাওয়া খরচ 120 বা 130 টাকা, যা আপনাদের ভালোভাবেই হয়ে যাবে। আইটেম হবে আনলিমিটেড ভাত, সাথে ভর্তা, সবজি, ডাল ও মুরগি। চাইলে 70 বা 80 টাকাতেও ভালোভাবে খেতে পারবেন। থাকবে ডিম, ভর্তা, সবজি, ডাল আর ভাত। দুপুরের খাবার খাওয়া শেষে মহামায়া ইকো পার্কে প্রবেশের আগে এন্ট্রি টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্য পড়বে জনপ্রতি 30 টাকা। আর যদি সাথে বাইক বা গাড়ি থাকে তবে পার্কিং ফি এর খরচ অনেকটা এমন। সশরীরে প্রবেশ করতে গেলে জনপ্রতি খরচ পড়বে 30 টাকা, টিকিটের মূল্য 30 টাকা। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইকের মূল্য 30 টাকা। আর যদি মাইক্রো বা প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে 150 টাকা করে টিকিট রাখার জন্য, আর ব্যক্তি ঢোকার জন্য 30 টাকা, ওইটা কিন্তু আলাদা। আসুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিব মহামায়া লেক নিয়ে। প্রথমত, লেকে বর্তমানে ক্যাম্পিং করা সম্পূর্ণভাবে নিষেধ। কায়াকিং, বোট রাইডিং, প্যাডেল বোটিং এর খরচগুলো এমন হবে। ক্যাম্প করা যায় এখন? এখন ক্যাম্প রাত্রে থাকা যায় না। না আপনাদের এটার খরচ কেমন? 8 জনেরটা 1500 টাকা। আর 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 আরেকটা বড়টা হচ্ছে 2000 টাকা। ওইটা কয়জন? 16 থেকে 18। 16 থেকে 18 জন, ওটা 2000 টাকা। জি, পুরো লেক। সময় লাগে কতক্ষণ? সময় 1 ঘন্টার মতন লাগবে পুরোটা ঘুরতে। জন নাই 20 মিনিট, 1 ঘন্টা থেকে বেশি লাগবে, কম লাগবে না।
ঝর্ণা সহ 1 ঘন্টা, আর 8 জনেরটা হচ্ছে 1500। পুরো লেক বাউন্ডারি 1500। আর ঝর্ণায় যে গেলে 1000 টাকা। তো শুধু ঝর্ণায় যদি যাই তাহলে 1000 টাকা। সাইকেলিং কত ঘন্টা, কত কোনটা 400 ঘন্টা? 400। 2 জন না? এই জন্য ছোট বড় 5 জন উঠতে পারবে। 5 জন উঠতে পারবে। ঘন্টা 400, আধা ঘন্টা 200। আধা ঘন্টা 200। এটা হচ্ছে কায়াকিং এর, তাও তো? 2 জনেরটা কত করে? আচ্ছা আধা ঘন্টা 200, 1 ঘন্টা 300। 1 ঘন্টা 300 আর 200। 3 জনেরটা? 2 জনেরটা 2 জনেরটা। আর 3 জনেরটা? আধা ঘন্টা 300, 1 ঘন্টা 450। 1 ঘন্টা 450 আর 300। মহামায়াতে দারুণ কিছু সময় কাটানো শেষে এবার ফিরতে হবে নিজ গন্তব্যে। তবে লেক থেকে অবশ্যই 6টার আগে বের হতে হবে। লেকের গেট থেকে সিএনজি নিয়ে চলে আসুন ঠাকুরদিঘিতে। ভাড়া ওই রিজার্ভ 70 বা 80 টাকা পড়বে। রাস্তার যে পাশে নামবেন সে পাশেই কিছুটা সময় অপেক্ষা করলে ঢাকা ফেরত বিভিন্ন গাড়ি পাবেন। তবে খরচটা যেহেতু মুখ্য, তাই সিডিএম গাড়ির জন্য অপেক্ষা করতে হবে মাত্র 300 টাকাতে। কিছু ক্ষেত্রে 250 টাকাতেও জনপ্রতি ফিরতে পারবেন ঢাকাতে। 7টার গাড়িতে বাসে উঠলে রাত 12টা বা 1টার দিকে ইনশাল্লাহ ঢাকা পৌঁছে যাবেন। কিভাবে যাবেন, কি খাবেন সবই হলো, এবার হিসাব মেলানোর পালা। খরচ হলো কত? ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়া থেকে আসা পর্যন্ত যদি শুধু লোকেশন দর্শনের হিসাব করা হয় তবে খরচ দাঁড়ায় 800 টাকা। এখানে সকল ভাড়া যুক্ত করা, যা যুক্ত নাই এর সাথে তা হলো দুবেলা খাওয়া, চন্দ্রনাথের সিএনজিতে ওঠা ও নামা, গুলিয়াখালী বেড়িবাঁধ থেকে বিচে বোটে যাওয়া ও ঘোরা, মহামায়াতে কায়াকিং, বোট রাইডিং, প্যাডেল বোটিং। যদি এই 800 টাকার সাথে দুবেলার খাবার যুক্ত করা হয় তবে খরচ দাঁড়ায় 970 টাকা। তাহলে আমরা বলতেই পারি 1000 টাকাতে দুবেলার খাওয়া সহ সীতাকুণ্ড ভ্রমণ অবশ্যই সম্ভব। তবে এখানে কথা থাকে, আপনি সিডিএম গাড়িতে আসবেন কিনা এবং কোনো রাইডিং না করেই ফিরে যাবেন কিনা। আসুন দেখি আমরা যদি স্বাভাবিকভাবে ঢাকা থেকে এমন ট্রিপ করি তবে খরচ কেমন দাঁড়ায়। চন্দ্রনাথে সিএনজিতে ওঠানামা, বেড়িবাঁধ থেকে বিচ পর্যন্ত বোটে যাওয়া এ খরচ থেকে বাদ রাখা হলো। এবার আসুন হিসাব করি। ঢাকা থেকে বাস ভাড়া 550 টাকাতে শ্যামলী, হানিফ, ইউনিক ইত্যাদির যে কোনো গাড়ি পেয়ে যাবেন। ওদিকে গুলিয়াখালীতে বোটে ঘুরলে জনপ্রতি 50 টাকা, আর মহামায়াতে কায়াকিং ও বোট রাইডিং মিলে খরচ 450 টাকা জনপ্রতি। তাহলে মোট খরচ দাঁড়ায় 1970 টাকা। আর মাত্র 130 টাকা ট্রেন ভাড়ায় সীতাকুণ্ড ভ্রমণ করলে পুরো ট্রিপটি প্রায় 450 টাকায় সম্পূর্ণ করা সম্ভব। আর যদি এর সঙ্গে দুবেলার খাবার যোগ করা হয় তাহলে মোট খরচ দাঁড়াবে 630 টাকার মতো। বন্ধুরা, আশা করি হিসাবটি আপনাদের কাছে পুরো পরিষ্কার হয়েছে। তবে এবারের তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাইলে এগুলো নোট করেও রাখতে পারেন। খরচের হিসাব করে রাতের গাড়িতে রওনা হলে অবশ্যই কুমিল্লার খাবার পরিহার করুন, বাসা থেকে খাবার খেয়ে বের হন। চাইলে আপনারা ভোরেও রওনা হতে পারেন, ভোর 4:30টা থেকে সীতাকুণ্ডুর গাড়ি পেয়ে যাবেন। সীতাকুণ্ড ডে ট্যুরে চাইলে আপনারা এই 3টি স্পটকে কাস্টমাইজও করতে পারেন। চাইলে পাহাড় বাদে ঝর্ণা অথবা লেক বাদে ঝর্ণা এমনও হতে পারে, তাতে খরচের খুব বেশি তারতম্য হবে না। যদি রাতে সীতাকুণ্ড থাকতে চান তবে সীতাকুণ্ড বাজারে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, যদিও খুব ভালো মানের তা বলবো না। 500 থেকে 1500 এর ভিতরে নন এসি থেকে শুরু করে এসিও পেয়ে যাবেন। চাইলে কিছু হালকা খাবার ভ্রমণের সময় সাথে রাখতে পারেন, শক্তি যোগাবে, যেমন বাদাম, কিশমিশ, খেজুর, চকলেট, স্যালাইন ইত্যাদি। প্রতিটি ভ্রমণে ব্যাগ হালকা রাখার চেষ্টা করুন। চার্জের কথা মাথায় রেখে পাওয়ার ব্যাংক সাথে রাখুন। আমরা সীতাকুণ্ডের ছোট দারোগার হাট থেকে ট্রেক শুরু করে সহস্রধারা ঝর্ণা 2 পেরিয়ে পাহাড় টপকে প্রায় 3 ঘন্টার অচেনা ছিরি পথে ট্রেক করে চা বাগান পার হয়ে পৌঁছেছিলাম হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে। সেখানে রাতে ক্যাম্প করে পরদিন ফটিকছড়ির নারায়ণের হাট হয়ে নতুন একটি রুট দিয়ে মিরসরাইয়ের লেবু বাগান পেরিয়ে পৌঁছাই মিরসরাই বাজারে। আর এই পুরো জার্নি ও ট্রেকের বিস্তারিত গাইডলাইন, কিভাবে যাবেন, কোন রুট ধরবেন, খরচ এবং প্রয়োজনীয় সকল তথ্য সবকিছুই থাকছে পরবর্তী ভিডিওতে। ট্যুর সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাইলে আপনারা আমার ফেসবুক পেজ জাহিদ দ্য ট্রাভেলারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন, সাথে একটি লাইকও